সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাধ্যের মধ্যে প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে। অনেকের অভিযোগ ছিল, অনেকে খুঁজে পাননি গেল দিনের অ্যাডেড টাইম। মূল শোতেই তৌসিফ এবং শরীফুল হক জানিয়ে দিয়েছিলেন এর আগের দিন আসলে সময় স্বল্পতার কারণে অ্যাডেড টাইমটা করা সম্ভব হচ্ছে না, কারণ ওই দিন শো শেষ হওয়ার পরে প্রি শো ছিল, বাংলাদেশের কমেন্ট্রি ছিল, সবকিছু মিলিয়ে আসলে অনেকটা টাইম চলে যায়। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে তো আমরা ফিরে আসলামই রেমন্তাদা প্রত্যাবর্তন। হ্যাঁ, আশা করছি আজকে মানে পুষিয়ে দেবো আমরা, মানে এর টাইমটা করে একটু বড়সড় করে পুষিয়ে দেবো। আপনারা কষ্ট নিয়েন না, আর আমিও ক্ষমা প্রার্থনা করছি যে গতকাল এর টাইমটা, গত শোতে এর টাইমটা করা হয় নাই। ওকে, শুরু করলাম ভাই। প্রথম প্রশ্ন কাকে দিয়ে শুরু করা যায়? কাউসার মাহমুদ, তার প্রশ্ন। আনিকা রানিয়া সিদ্দিকী বাকি সব ম্যাচে কেমন গেম টাইম পাবে আপনাদের কি মনে হয়, এবং নতুন গোলকিপার অনেক ভালো খেললো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আনিকা রানিয়ার জন্য তো আপনার মাত্র শুরু হলো, সেটা তার ডেবিউ ম্যাচ ছিল, সে কারণে ওই দিন ধরেন লাস্টের দিকে নামিয়ে তাকে ওই গেম টাইমটা দেওয়া হলো, ওই কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করা হলো। আমার মনে হয় আনিকা রানিয়া হচ্ছে আপনার খুব মানে এবারের এশিয়ান কাপেও যদি আমরা তাকে ফার্স্ট 11-এ দেখে ফেলি, আমার মনে হয় অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তার মধ্যে সেই পটেনশিয়াল আছে এবং পিটার বাটলার তাকে খুবই ভালোভাবেই রেট করেন। আর চীনের সঙ্গে আসলে সেকেন্ড হাফে তিনি নামার পরে মানে অনেকক্ষণ পরে তিনি প্রথমে বলে টাচটা পেয়েছেন, কিন্তু তিনি যখনই বলে টাচটা পেয়েছেন, তিনি যখন ডুয়েলে গেছেন চীনের ডিফেন্ডারদের সঙ্গে, মনে হয়েছে একমাত্র প্রপার কোনো ফুটবলার, মানে যিনি ধরেন ছোটবেলা থেকে পুষ্টিহীনতায় ভোগেন নাই, যার ওরকম ভালো ফিজিক আছে, যার স্ট্রেংথ আছে, যার ওরকম স্পিড আছে। স্পিড তো ঋতুপর্ণা সবারই আছে, কিন্তু ধরেন পুষ্টিহীনতায় না ভোগার যে ব্যাপারটা, সেটা মনে হচ্ছে প্রপার ফুডিং একেবারে শুরু থেকে ছোটবেলা থেকে, মানে ওই স্ট্রেংথ, ওই অ্যাথলিটদের যেই ফুটবল খেলার জন্য যেই ধরনের মাস্কিউলার স্ট্রেংথ দরকার হয়, সেটা মনে হয় আনিকা রানিয়া সিদ্দিকীর খুব ভালো মতো আছে। আর ধরেন নর্থ কোরিয়ার এগেনস্টে যদি আনিকা রানিয়া সিদ্দিকী, যেহেতু তার মানে জার্সির পেছনে নাম্বার 9, তিনি যদি নাম্বার 9 পজিশনে খেলেন, আমার মনে হয় সেটা খুব দুর্দান্ত হবে, কারণ নাম্বার 9 পজিশনে ওই ধরনের ফিজিকওয়ালা একজন প্লেয়ার দরকার। আর নর্থ কোরিয়ার এগেনস্টে আমার মনে হয় যে একজন আনিকা রানিয়া যদি আমাদের ফরওয়ার্ড লাইনে থাকে, তাহলে হয়তো একটু ভালো প্রেসারে রাখা যাবে। কিন্তু আসলে আমি এই বিষয়ে কোনোভাবেই কোনো এক্সপার্ট না, আমি জাস্ট ভাই মানে পিটার বাটলার যেটা ভালো মনে হয় তিনি সেটা করেন, তার প্রতি আমাদের সেই পূর্ণ আস্থাটা রয়েছে, পিটার স্যার সমর্থনটাও রয়েছে। ইউ ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, এক্স্যাক্টলি, ম্যাজিশিয়ান মানে প্লিজ। মোহাম্মদ আব্দুল হালিম, তার প্রশ্ন, নাবিল ভাই গোলকিপার চেঞ্জটা কি শেষ পর্যন্ত আমাদের কোয়ার্টারের জন্য পিটার বাটলারের মাস্টার স্ট্রোক হিসেবে প্রুভ হবে? বিকজ আমরা চায়নার মতো টিমের সাথে গোল অনেক কম খেয়েছি, মিলি কিছু ভালো সেভ দিয়েছে। আচ্ছা, আগে আমি একটা জিনিস বলে নিই, মিলি ভালো খেলেছে। আমি দেখলাম ওই দিন অনেকে আবার মিলির এই খেলার মাঝে রূপনা চাকমাকে টেনে এনেছে। এইটা মানে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত হই একেবারে, সেইটা সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার। কারণ মিলি ডেফিনেটলি তিনি ভালো খেলেছেন, তার সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন, তিনি প্রমাণ করেছেন, তাই বলে রূপনাকেও যেন আমরা ভুলে না যাই। এই যে আপনার বাংলাদেশ এশিয়ান কাপে যে খেলছে, সেটা কিন্তু রূপনা চাকমা, সেইটার একটা বড় ক্রেডিট তার রয়েছে। কোয়ালিফায়ারে বাংলাদেশ মাত্র একটা গোল হজম করেছিল। আপনি চিন্তা করেন মায়ানমারের এগেইনস্টেও কিন্তু রূপনার ভালো কিছু আসলে সেফ ছিল। হ্যাঁ, রূপনা থেকে মিলির একটু হাইট অ্যাডভান্টেজ রয়েছে, ফাইন। আবার ধরেন হচ্ছে গিয়ে মিলির যতগুলো মানে যখন খুব বেশি অনেকগুলো ম্যাচ আমরা মিলির দেখবো, তখন হয়তো আমরা দেখলেও দেখতে পারি মিলি কোনো একটা জায়গায় রূপনার চেয়ে একটু কম কোনো একটা অ্যাঙ্গেল থেকে, সেটা ফুটবলের যে কোনো একটা সেন্সের দিক থেকে হতে পারে। আমরা এই কম্প্যারিজনেই না যাই। দেখেন, একটা ভালো দল হওয়ার জন্য পিটার বাটলারের ওই কথাটাও আপনি মেনশন করেন, যখন একটা পজিশনে এরকম আপনার কম্পিটিশনটা থাকবে, তখন সেটা কিন্তু একটা বড় দলের জন্য সবচেয়ে বড় একটা লক্ষণ হয়ে থাকে। মানে ইচ অ্যান্ড এভরি বিগ টিমে আপনি সেটা ছেলেদের ফুটবলে দেখতে পারেন, ব্রাজিল আর্জেন্টিনার থেকে শুরু করে সব টিমেই দেখতে পারেন, যখন ওই ঘাড়ের মধ্যে কেউ নিঃশ্বাস ফেলবে, সেটা হচ্ছে কি ওই টিমের না, ওই বেঞ্চের ডেপথটা আসলে প্রকাশ পায় একেবারে। আর আসলে মিলির এই টুর্নামেন্টে এই ধরনের মানে ফুটে ওঠাটা, এটা বাংলাদেশের জন্য ইন ফিউচারে অনেক বেশি পজিটিভ। কারণ আপনি যখন মিলির হাইট অনুযায়ী, মিলি যখন এই ধরনের টুর্নামেন্টে যে এক্সপিরিয়েন্স প্লাস সব কিছু সিচুয়েশন হ্যান্ডেল করার যে প্রেশারটা তিনি নিয়ে
পরে ফেরত আসবেন। এর পরে বাংলাদেশ তো এশিয়ান কাপ তো শেষ না, বাংলাদেশের তো এশিয়ান কাপের জার্নি এর পরেও আছে, এর পরেও আবার খেলতে হবে কোয়ালিফায়ার্স, আবার 4 বছর পর আবার এই টুর্নামেন্টটা মাঠে করাবে। তখন তো ধরেন মিলির এই এক্সপিরিয়েন্সটা তখন মিলিকে কত সাহায্য করবে ওই দলটাতে, যখন বাংলাদেশ পরবর্তীবার যদি কোয়ালিফায়ার্স খেলতে যায়। আর কম্পিটিশনের ব্যাপারটা ধরেন রূপনা চাকমা, একটা টিমে যদি দুজন ভালো গোলকিপার থাকে তো মন্দ কি, ভালো তো। একজন ইনজুরিতে থাকবেন, একজন ধরেন ডিফারেন্ট অপোনেন্টের এগেনস্টে আপনি ভিন্ন ভিন্ন গোলকিপারকে খেলাবেন। যখন আপনার ধরেন হাই লাইন ডিফেন্সে আপনি মগ্ন থাকবেন, যখন আপনার সুইপার কিপার দরকার হবে তখন আপনি রূপনাকে খেলায় দিবেন। আপনার যখন ফাইটওয়ালা যেই ম্যাচে আপনি এক্সপেক্ট করবেন যে অপোনেন্ট অনেক বেশি শট নেবে, আপনার অনেক দারুণ সেভ করতে হবে, গোলকিপারের মানে যতখানি এরিয়া তিনি কভার করতে পারেন ওটা ভালো অ্যাডভান্টেজ দেবে আপনার দলকে, সেই ম্যাচে আপনি মিলিকে খেলাবেন। মানে ইটস টোটালি মিউচুয়াল। এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ, পিটার বাটলারের এই স্ট্রোকটা কাজে লেগেছে, সেটা কাজে লেগেছে আমরা তখনই বলতে পারছি যখন আমরা চায়না ম্যাচের পর দেখছি যে মিলি পারফর্ম করেছেন, বাংলাদেশ দল ভালো খেলেছে। তো ডেফিনেটলি কোচরা আসলে মাঝে মাঝে এমন কিছু এটাকে অনেকে বলে না যে মানে ট্রাম্প কার্ড হিসেবে অনেককে ইউজ করে, সেটা কাজে লাগে যে অনেক সময় সেটা যদি আবার কাজে না লাগে তখন হিতে বিপরীত হয়ে যায়। পিটার বাটলারের ক্ষেত্রে সেটা কমপ্লিটলি কাজে লেগেছে। আর মিলির কথাটা হিসেব করেন, মিলির বাবা কলা বিক্রি করেন, মানে এক সময় মিলিকে ঠিকমতো খাওয়াইতেও পারতেন না, লোকজন কটু কথা বলতো। যে বাসায় যে বাড়িতে তিনি থাকতেন ময়মনসিংহে খুব সম্ভবত, ওই বাড়ি ছেড়েও তাকে বেরিয়ে আসতে হয়েছে, তার বাবা মাকে, তার পরিবারকে। মানে ওই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসা মিলি যখন এই ধরনের মানে আমি দেখতেছিলাম যখন জোনে, কোন জোনে জানি, মিক্স জোনে, খুব সরি, মিক্স জোনে যখন রিফাত ভাই মিলিকে ধরলেন, মিলি যখন বলতেছেন কথা, উনি ক্যামেরা মাইক রিফাত ভাইকে দেখে এত খুশি, মানে এত, উনি যে প্রথম ম্যাচটা হেরেছে বাংলাদেশ, তারপর উনি যে ভালো কিছু সেভ করেছেন, তিনি বুঝছেন যে তিনি কত বড় একটা মঞ্চে তিনি পারফর্ম করেছেন। এই জিনিসটা ওনার জন্য যেমন প্রাপ্তি, বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য প্রাপ্তি। মানে এই ধরনের স্টোরিগুলো মানে আসলে একসময় বাংলাদেশের নারী ফুটবল, আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের সবার প্রতিটা ফুটবলারের একটা স্টোরি আছে, মানে ডিফারেন্ট স্টোরি আছে, মানে প্রত্যেকের একটা স্ট্রাগল পিরিয়ড গেছে লাইফের, ইনফ্যাক্ট এখনো অনেকের যাচ্ছে, তারপর আসলে ওনারা ফুটবলটা ছাড়েন নাই। প্রতিজনের গল্প আপনি যদি দেখেন, ঋতুপর্ণার বাড়িতে যেতে যেখানে উনি নামার পর প্রায় ঘন্টাখানেক হাঁটতে হয়, ওখানে হাঁটা ছাড়া আর কোনো ওয়ে নাই। মানে এই ধরনের এক এক জায়গা থেকে এক একজনকে নিয়েই এই ফুটবল টিমটা আসলে গঠন করা হয়েছে। তারপর দেখেন ওনারা যখন সিডনি অপেরা হাউসে আইসক্রিম খাইতে যাচ্ছেন, তখন দেখেন সবার মনে, মানে সবার চোখে মুখে চেহারায় মানে কোনো এই স্ট্রাগলের কোনো ছাপ কি আছে, মানে সবাই খুব উপভোগ করছে। মানে এই জিনিসটাও মানে খুব মানে বেশি অ্যাডভান্টেজ দেয় এদের। যেমন ওই যে টেড লাসো ওই ফুটবলের ওই সিরিজটাতে বলা না যে বি এ গোল্ড ফিশ, একেবারে শর্টেস্ট মেমোরি রাখো, নিজের স্ট্রাগলের নিজের খারাপ সময়ের মেমোরিটা তুমি ধরে রাখো না। মানে ওই জিনিসগুলো তাদের খুব ভেতরে খুব ভালো মতো আছে, যেটা অবশ্য বাংলাদেশকে আরও সাহায্য করবে সামনে 2 ম্যাচে। আচ্ছা, আরও একটা প্রশ্ন নিয়ে নেই ভাই। শাহিন আহমেদ তার প্রশ্ন, কোরিয়ার সাথে মেয়েদের ম্যাচে কেমন ফলাফলের আশাবাদী আপনারা? ফলাফলের আশাবাদী আসলে কেমন আমি জানি না, কোনো আশাবাদী আমরা জাস্ট উপভোগ করতে যাই। 90 মিনিট বাংলাদেশ খেলবে, একটা ভালো ফাইট দেবে। কোরিয়ার সঙ্গে বাংলাদেশ ধরেন গোল কনসিড না করে থাকাটা খুবই কঠিন। কোরিয়ার হিসেব করলে ধরেন কোরিয়ার একটা বিশাল ফুটবলিং মানে জার্নির একটা ইতিহাস আছে। 1986 সালে মেক্সিকোতে যখন ফিফার কংগ্রেস হয়, তখন নরওয়ের একজন ডেলিগেট বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপ শুরু করা দরকার নারী ফুটবলের। এরপরে খুবই সারপ্রাইজিংলি ওই কনফারেন্সে কোনো ডেলিগেট না, নর্থ কোরিয়ার ডেলিগেটরা সেখানে সম্মতি জেনেছেন যে না, বা মেয়েদের ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করা দরকার। এরপরে অনেক ইনভেস্টমেন্ট, বছরের পর বছর, 2010 সালে লাস্ট এশিয়ান কাপের ফাইনালে হারার পরে অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ কোরিয়া একেবারে তারা তো আপনার একবার উইথড্র করলো, একবার তাদেরকে নিষেধাজ্ঞা ছিল, আর একবার কোয়ালিফাই করতে পারেনি। হ্যাঁ, কিন্তু ওই পিয়ংইয়ং এর দেখলাম যে পিয়ংইয়ং এর একটা স্কুল আছে, ফুটবল স্কুল, যেখান থেকে যে গ্র্যাজুয়েটরা বের হচ্ছেন তারা 2024 সালে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতলেন। এরপর অনূর্ধ্ব 17 বিশ্বকাপ টানা 2বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া চুজ করেছে যে আমরা এই প্ল্যাটফর্মে নিজেদের তুলে ধরবো বিশ্বের সামনে। যখন উইমেন্স ফুটবলে পুরো পৃথিবীর নজরটা ঠিকঠাক দেয় না, ঠিকঠাক ইনভেস্টমেন্ট করে না, সেইখানে নর্থ কোরিয়া ডিসাইড করেছে যে আমরা আমাদের এক্সিলেন্সের জায়গাটা
তুলে ধরবো উইমেন্স ফুটবলে, সেই অনুযায়ী মানে আপনি যদি হিসেব করেন বাংলাদেশের মেয়েরা কি ইনপুট পেয়েছে আর কি আউটপুট দেবে, আর নর্থ কোরিয়ার মেয়েরা কি ইনপুট পেয়েছে আর কি আউটপুট দেবে, যদিও নর্থ কোরিয়ার মেয়েরা কেমন ইনপুট পাচ্ছে এটা জানা মোটামুটি সম্ভব না, সম্ভব, ঠিক আছে, কিন্তু ইনফ্যাক্ট এখানে আকাশ পাতাল তফাৎ আছে। ম্যাক্সিমাম ফুটবলারের উইকি পেজেই নাই, আমি দেখছিলাম যে উইকিপিডিয়ায় পেজও নাই, কারণ তাদের তো ভাই অনেক রেস্ট্রিকশনস তাদের দেশ থেকে আসলে, তাই আপনি জানতে পারেন যে আপনাকে জানতে দেয়া হয়, দেওয়ার সুযোগটা দেয়া হয়, অনেক ধরনের ইয়ে রয়েছে। কিছু প্লেয়ার মনে হয় খুব সম্ভবত 2-1 চাইনিজ লিগে খেলার এখনো ঘাটাঘাটি করা হয় নাই, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই এপ্রিল 25-এ তাদের দেশের ক্লাব এপ্রিল 25-এ খেলে, যে এপ্রিল 25-এর সাথে আবাহনী লিমিটেডের খুব মধুর একটা স্মৃতি আসলে ছিল, এফসি কাপ ওই নকআউট স্টেজের একটা স্মৃতি ছিল, সে এপ্রিল 25 বলতে গেলে আর কি ওই জিনিসটা চলে আসে। আর কোরিয়ার সাথে এক্সপেকটেশনটা আপনার থাকবে বাংলাদেশ যদি ড্র করতে পারে সেটা হবে বাংলাদেশের জন্য খুবই চমৎকার একটা রেজাল্ট, মানে এইটা বাংলাদেশের ওমেন্স ফুটবল হিস্ট্রির সবচেয়ে বিগেস্ট রেজাল্ট হবে এটা, বাংলাদেশ যদি কোরিয়ার সঙ্গে ড্র করতে পারে এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর জিতবে বাংলাদেশ, এটা ধরেন হচ্ছে আমরা সবাই চাই, মনে প্রাণে চাই বাংলাদেশ জিতবে, কিন্তু ওই বাস্তবতার ইয়েতেও আমাদের পা রাখতে হবে, আর ফুটবলে যে কোনো কিছুই তো হয়, হোক না, দেখি না কি হয়। এই জেতার আশাটা আসলে এই ফার্স্ট পারফরম্যান্সের পরে এক্স্যাক্টলি, যে বাংলাদেশ যদি ম্যাচটা হারেও গোলটা যেন একেবারে মিনিমাল একটা পর্যায়ে যদি রাখা যায়, গোল কনসিডটা, সেটা বাংলাদেশের জন্য বেটার হবে পরবর্তী রাউন্ডে থ্রু করতে। বাংলাদেশ রিলেটেড প্রশ্ন আজকে প্রচুর প্রচুর প্রচুর। এই যে আচ্ছা, এখন একটু অন্য জায়গা থেকে পরে আবার আসি, ঠিক আছে, সেটা করা উচিত। ট্রাভেল মেহেদি হাসান, তার প্রশ্ন, ভাই ম্যান সিটি পয়েন্ট হারিয়েছে, তাতে আমরা আর্সেনাল ফ্যানরা অনেক খুশি, প্রিমিয়ার লিগ কি জিততে পারবো আমরা? ভাই এত খুশি হয় না, কারণ আর্সেনাল ধরেন হচ্ছে গিয়ে প্রিমিয়ার লিগ জিতে পয়েন্ট পাচ্ছে, এইটা বলে একদিকে, কিন্তু ওই যে ডমিনেট করে প্রিমিয়ার লিগ জেতা, সেইটা হয়তো আর্সেনালের পক্ষে আপনি এক্সপেক্ট করতে পারেন না, যেহেতু ডমিনেট করে তারা প্রিমিয়ার লিগ যদি না জিততে পারে তাহলে যে কোনো সময় তারা আপনার অঘটনের শিকারও হতে পারে। আপনি লাস্ট কয়েক রাউন্ডে দেখেন আর্সেনাল কতগুলো পয়েন্ট হারিয়েছে, হ্যাঁ, ওই হিসাবটাও করেন। সুতরাং এখনই এত খুশি হয়ে যান না, খুশি হন, আমিও চাই আর্সেনাল জিতুক, আর তৌসিফ তো চানই, তৌসিফ তো ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে তিনি দেখেই ফেলতেছেন যে মিকেল আর্তেতার হাতে ইপিএল এর ট্রফি। মানে আমার ভেতর থেকে ফ্যান বয় সত্তাটা বের হোক, আমিও চাই, যদিও একটু সময় লাগবে। আচ্ছা, আপনি যেহেতু এই প্রশ্নটা নিলেন আমিও একটু নিয়ে নিই। সারওয়ার রহমান অনি, তার প্রশ্ন, নাবিল ভাই আর তৌসিফ ভাই, মনে করেন আপনি একজন কোচ, এখন আপনি এমন এক সিচুয়েশনে আছেন যেখানে আপনার রাইভাল আপনাকে তাড়া করছে আর আপনার দরকার 3 পয়েন্ট, তো তখন কি আপনার প্লেইং স্টাইল ম্যাটার করে? আই থিংক আর্তেতা ইজ ডুইং গ্রেট। না, প্লেইং স্টাইল ম্যাটার করে না, তখন আমার হচ্ছে দরকার মানে ম্যাচে 3 পয়েন্ট আমার দরকার। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনার দলের প্লেইং স্টাইল কি, আপনি বল ধরে রেখে খেলবেন, আপনি অ্যাটাক করবেন, আপনার হাতে সেই অ্যাটাকিং ওয়েপেনগুলো রয়েছে, আপনি ম্যাচের কন্ট্রোল নিজের কাছে রাখতে পছন্দ করবেন, এইটা করলে কিন্তু আপনি মানে ওই 3 পয়েন্টের রেসে আপনি থাকবেন। দেখেন কালকে যে ধরেন আর্সেনালের হাতে কোনো কিছুই ছিল না, হ্যাঁ, খালি হচ্ছে ওই বুকায়ো সাকার গোলে ওই স্কোর লাইনে নামের পাশে 1 ছাড়া আর্সেনালের কিছু ছিল না এই ম্যাচটায়। ধরেন ব্রাইটন একটা গোল দিয়ে দিল, তখন কি হতো? দিতেই পারতো, মানে অনেকগুলো, মানে গতকালকে কিন্তু ধরেন ব্রাইটন আনলাকি যে তারা এই ম্যাচে মিনিমাম তারা ড্র করতে পারেনি, ব্রাইটন আনলাকি, আর্সেনাল লাকি, ওই জায়গা থেকে বলবো। সো ওই হিসাব করলে আপনার পয়েন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় মিকেল আর্তেতার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই জিনিসটা তিনিও হ্যাপি না, তিনি আপনার সামনে যতটুকুই বলুন, মানে তিনিও এই ধরনের খেলায় আসলে হ্যাপি হতে পারছেন না, কারণ আপনি 1-0 ব্যবধানে 10টা ম্যাচ জিতলেন, রাইট? সো এই 10টা ম্যাচে তো আপনার যে কোনো কিছুই হয়ে যেতে পারতো, ইন ফিউচার যে হবে না এটারও তো কোনো গ্যারান্টি নেই। 1-0 ব্যবধানে 10টা ম্যাচ প্রিমিয়ার লিগে আর্সেনাল জিতেছে, তারপর ফার্স্ট হাফের এক্সজি ছিল 0.01 আর্সেনালের, তারপরে সেকেন্ড হাফে 88 কি 87 মিনিটে গিয়ে সেকেন্ড শট অন টার্গেট এসছে, তা ওই কাই হ্যাভার্টজের সঙ্গে। আপনি ধরেন আর্সেনালের যদি স্কোয়াডের ডেপথ হিসেব করেন, আর্সেনালের এই আছে ওই আছে, আর্সেনালের বেঞ্চ থেকে যেসব প্লেয়ার নামছেন তারা কি আসলে ইম্প্যাক্ট রাখতে পারছেন? মানে আপনি কাই হ্যাভার্টজের খেলা কালকে যতক্ষণ দেখছি মনে হয় নাই যে মানে কাই হ্যাভার্টজ মানে ক্যান ডু সামথিং এই টিমে, মানে বেঞ্চ থেকে নেমে মানে ক্যান অ্যাড সামথিং। আবার ইয়োকেরেশ যখন ছিলেন, ইয়োকেরেশ ধরেন মনে হচ্ছিল যে ইয়োকেরেশ কই, হয়তো আর্সেনালের সিস্টেমে এখনও ধরেন ওইভাবে সেন্টার ফরওয়ার্ডকে খোঁজার টেন্ডেন্সিটা তৈরি হয় না। তারপরে ধরেন যখনই আক্রমণে যায় প্রতিপক্ষ, যেমন ব্রাইটন যখনই আক্রমণে গেছে তখন কর্নার নিতেছে ব্রাইটন, কর্নারের বলটা আর্সেনালের পায়ে আসার পরে আর্সেনাল এমনভাবে ক্লিয়ার করে যে ভাই আমাদের বল দরকার নেই, পজিশন দরকার নেই, এত তাড়াতাড়ি পজিশন গিভ অ্যাওয়ে করে,
মানে এটার কোনো মানে হয় না। আর্সেনালের এটা আর্সেনালের রূপ না, ট্রু। কিন্তু আমি ভাই ছোটবেলা থেকে যত ম্যাচ ট্যাচ দেখছি 2010 সালের পর থেকে, আর্সেনালের প্রতি সিজনে প্রিমিয়ার লিগ এমন কিছু গোল থাকতো দুর্দান্ত একেবারে, ধরেন উইলশেয়ার থেকে জিরু থেকে রোজিস্কি গিয়ে লব করে গোল দিছে, একেবারে প্রিমিয়ার লিগের টপ 10 সিজনের গোলের মধ্যে একটা। ওই গোল দেখে আসছে, কিন্তু ওইসব গোলের কোনো মূল্য কি ছিল সিজন শেষে? না, কোনো প্রাপ্তি কিন্তু ছিল না। কিন্তু এখন আর্সেনালের কথা হিসেব করেন আপনি, যতগুলো টিমের বিপক্ষে আর্সেনাল খেলতে যায়, ফেবিয়ান হার্জেলার হয়তো বলছেন যে দূর আর্সেনাল ফুটবল খেলতে চায় না বা কিছু, ফেবিয়ান হার্জেলার ব্রাইটনের কোচ। আর ওইদিকে যখন আপনি ভিনসেন্ট কোম্পানির এগেনস্টে যখন ম্যাচ জিতে আসেন বায়ার্ন মিউনিখের সঙ্গে আর্সেনাল, বা ধরেন ইন্টার মিলানের সঙ্গে, তখন ইন্টার মিলানের কোচ বা বড় বড় দলের কোচ চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু বলতেছে যে আর্সেনাল দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। না, তখন তো আপনার খেলার ধরনও তো চেঞ্জ। আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন বায়ার্ন মিউনিখের এগেনস্ট আর্সেনাল ব্রাইটনের এগেনস্টে যেই ধাঁচে খেলেছে, বায়ার্ন মিউনিখের এগেনস্টে সেই ধাঁচে আর্সেনাল খেলে নেই কিন্তু ওই ধাঁচে মানে ওইটা করলে ধরেন আরো বিপদ আছে। তারপর ইন্টার মিলানের সাথে কথা, বা আর্সেনাল যখন ম্যানচেস্টার সিটির সাথে যে ম্যাচ খেলেছে এই ধাঁচে কিন্তু খেলেন। আর্সেনালের কাছে এখন পয়েন্টটা ইম্পর্টেন্ট, আর্সেনাল কোনোভাবেই স্লিপ করতে চাচ্ছে না পার ম্যাচে পয়েন্ট। সুতরাং গোল পেলেই আর্সেনাল নিজেদের মাইন্ডসেটটা ওইভাবে করছেন যে আমার এখন মূল টার্গেট গোলটা হচ্ছে রাখা, ধরে রাখা। প্রিমিয়ার লিগে এই সময়টাতে ধরেন এই অ্যাওয়ে ম্যাচগুলো কত ট্রিকি হিসেব করেন। ম্যান সিটি ঘরের মাঠে হারছে টটেনহাম, এই নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। নটিংহ্যাম ফরেস্ট রেলিগেশন জোনে ছিল যখন ম্যান সিটি আগায় ছিল, ড্র ছিল, কিন্তু ম্যান সিটি যখন আগায় ছিল, ধরেন রদ্রিও যখন গোল দিছে তখন 2-1, তখন 18 নম্বর দল নটিংহ্যাম ফরেস্ট। মানে নটিংহ্যাম ফরেস্টের একটা পয়েন্ট দরকার। নটিংহ্যাম ফরেস্টের ডাগ আউটে যে কোচ বসে আছেন উনারা দেখে আমি তো মানে নাম মনে করতে পারতেছি না, কারণ এই সিজনে ইনি 4 নাম্বার কোচ নটিংহ্যাম ফরেস্টের। নুনো এসপিরিতো সান্তোস আসছেন, তিনি স্যাক্ট হয়েছেন। এরপরে কি আসলেন? এরপরে অ্যাঞ্জ পোস্টেকোগ্লু আসলেন, তিনি স্যাক্ট হইলেন। শন ডাইচ প্রিমিয়ার লিগ ভেটেরান কোচ, তিনিও স্যাক্ট হইলেন। এখন আসছেন আরেকজন কোচ। মানে এইরকম রেলিগেশন ব্যাটেলে থাকা একটা টিমের সঙ্গে ম্যান সিটি ঘরের মাঠে হাইরা যায়, ঠিক আছে, এই বল পায় না। আপনি লিভারপুল হারলো, লিভারপুল হারছে উলফসের কাছে, এটা তো আমি কোনোভাবেই মানতে পারি না। কল্পনা করা যায়। মানে সালা গোল দিলেন, মনে হলো ওকে, এরপরও মানে লিভারপুল এই ম্যাচ হারলো। প্রিমিয়ার লিগ সো টাফ। আর কে শোয়েব, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, সেসকো, ইয়াকারেশ, জাও পেড্রো। আচ্ছা, আমি জাও পেড্রোকে স্টার্ট করাবো, কারণ জাও পেড্রোকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, সেসকো ইয়োকারেসের থেকে আমার জাও পেড্রোকে ভালো লাগে। এবং জাও পেড্রো কিন্তু আপনার চমৎকার একটা গোলের টাচে তিনি আছেন গেল 8-10 ম্যাচ ধরে। অ্যাস্টন ভিলার সাথে হ্যাটট্রিক করলেন, ফাইন। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে ওই যে নাম্বার 9-এর অভাব বা হচ্ছে প্লেসমেন্টটা আসলে জাও পেড্রো, তাকে দিয়েই আনচেলত্তি হয়তো সেই সার্ভিসটা সিকিউর করতে চাইবেন। আমার কাছে স্টার্ট হচ্ছে জাও পেড্রো, বেঞ্চ হচ্ছে ইয়োকেরেশ, সেল হচ্ছে সেসকো, ইয়োকেরেশ, জাও পেদ্রো। এই মুহূর্তে আমার স্টার্ট জাও পেদ্রো কি করানো উচিত আসলে? জাও পেদ্রোর ফর্ম ভালো খেলতেছেন। জাও পেদ্রো স্টার্ট, বেঞ্চ আই থিঙ্ক সেসকো, ইয়োকেরেশ হয়তো সেল করে দিব আমি, কারণ ইয়োকেরেশের কাছ থেকে আসলে প্রত্যাশা অনেক ছিল। আসলে আর্সেনালের সিস্টেমে তিনি ফিট হইতেছেন না, মানে হন না, সময় লাগবে আসলে। কিন্তু আমার মনে হয় যখন তিনি এই আর্সেনালের সিস্টেমে যখন সেন্টার ফরওয়ার্ডকে বেস করে খেলার স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে, তখন দেখবেন যে ইয়োকেরেশ উইল বি এক্সপ্লোসিভ। তখন এই জাও পেদ্রোরা পিছিয়ে পড়বেন প্রিমিয়ার লিগ আমার ধারণা। আচ্ছা, জাও পেদ্রো নিয়ে যেহেতু প্রশ্ন এসছে, আর একটা প্রশ্ন আমি এটা অ্যাড করে দিই। মোহাম্মদ জিশান, তার প্রশ্ন, ব্রাজিল জাতীয় দলের জন্য কাকে এগিয়ে রাখবেন, জাও পেদ্রো, ম্যাথিউস কুনিয়া নাকি রিচার্লিসন? আমি তো ভাই রিচার্লিসনকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? রিচার্লিসন বাদ, মানে আপনি যেটা, আর কুনিয়া আর পেড্রোর পজিশন তো সেম না। আপনি দুইজনকে যদি একসাথে একটা টিম ইন্টিগ্রেট করতে পারেন, ওইটাও ধরেন হচ্ছে এটা বেটার আউটপুট আসবে। আবার যেহেতু আপনার রড্রিগো ইনজুরিতে পড়ে গেছে, হ্যাঁ, ওইখানে ব্রাজিলের আনচেলত্তির ব্যাকআপ প্ল্যানটা এখন কে সুযোগ পায়, বা ওই জায়গায় কাকে তিনি ফিট মনে করেন, ওইটাও তো আপনার দেখতে হবে। এই বেসিক ইয়েতে জাও পেড্রোকে এগিয়ে রাখতে, এইখানে হ্যাঁ জাও পেদ্রোকে এগিয়ে রাখতে হবে, কারণ মার্চে 16 তারিখ যে দল ঘোষণা করবে, এর আগে জাও পেদ্রো যেই ফর্ম, মানে এটা তো প্রমাণ করতেছে যে হি ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ম্যাথিউস কুনিয়াও খুব ভালো প্লেয়ার, উনিও খেলা একটা আলাদা ডাইমেনশন অ্যাড করেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে, কিন্তু আই থিঙ্ক অনেক অপশনস, ঠিক আছে? আপনি হিসেব করেন ভাই, রাফিনিয়া তার ক্যারিয়ারের এই বার্সেলোনা ক্যারিয়ার মোস্ট অফ দ্য টাইম তিনি খেলেন লেফট উইঙ্গারে। আপনি যখন ব্রাজিলের ন্যাশনাল টিমে খেলবেন, তিনি কি লেফট উইংয়ে খেলতে পারবেন? লেফট উইংয়ে তো ভিনিসিয়াস খেলবেন, রাফিনিয়াকে তখন রাইটে শিফট করতে হবে। মানে আমি জানি না যে এই জায়গায় রাফিনিয়া কি লেফট থেকে যখন রাইটে যাবেন তখন কি আলাদা নাকি রাফিনিয়াকে নাম্বার 10 হিসেবে ইউজ করবে আনচেলত্তি? হ্যাঁ, সেটাও হইতে পারে, একটু লেফট সাইডের নাম্বার 10। হ্যাঁ,
ধরেন একটু লেফটে বেশি ওভারলোড করে থাকবেন, এই টাইপের করেন কিনা এইটাও আসলে দেখতে হবে, বলা যায় না। বা ভিনিসিয়াসকে কি আপনি লেফটে খেলাবেন নাকি ভিনিসিয়াসকে আপনি নাম্বার 9 হিসেবে রেখে দিবেন, ওইটাও হচ্ছে কোয়েশ্চেন। না, ভিনিসিয়াস আমার মনে হয় যে লেফটেই বেশি কমফোর্টেবল, মানে যখন উইঙ্গার হিসেবে শুরু করবেন তার সামনে স্পেস আছে, আর স্পেসগুলো এক্সপ্লয়েট কেমনে করতে হয় হু নোজ বেটার দেন ইনফ্যাক্ট ভিনিসিয়াস। আপনি এই হিসাব করেন লাস্ট কোপা আমেরিকাতেও তো ভিনিসিয়াস জুনিয়র স্টার্টটা ভালো হয়েছিল। হ্যাঁ, প্রশ্ন সেটা আলিফ হাসান, তার প্রশ্ন, ইরান বিশ্বকাপে না খেললে ইরানের পরিবর্তে কোন দেশ খেলবে? আসলে এটা এখনো কোনো আলটিমেট ডিসিশন আসে নাই। ইরানের পরিবর্তে তখন আপনার ইরাককে হয়তো বা ডিরেক্ট স্পটটা দিয়ে দেওয়া হবে, এবং ইরাক তো হচ্ছে আপনার প্লে অফ খেলবে, ওই প্লে অফে হয়তো বা আরব আমিরাত, কারণ আরব আমিরাতের সাথে কন্টেস্ট করেই ইরাক এই ইন্টার কনফেডারেশন প্লে অফে পর্যন্ত এসেছে, হয়তোবা ওই জায়গায় আর কি সবাই এক ধাপ করে এগিয়ে যেতে পারে, যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ফাইনাল স্টেটমেন্ট ডিসিশন কোনো কিছুই জানানো হয়নি। ওকে, আরেকজন প্রশ্ন করেছেন আরবের জও পেড্রোর হ্যাট্রিক মার্টিনেজের বিপক্ষে কিছু বলেন। মার্টিনেজের বিপক্ষে জও পেড্রোর হ্যাট্রিক, আচ্ছা, না আর্জেন্টিনা ব্রাজিল তত্ত্ব নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ব্রাজিল বেস্ট করেছে আর কি আর্জেন্টিনার বিপক্ষে। অ্যাস্টন ভিলা একটু বাজে প্যাচ তাদের যাচ্ছে, মার্টিনেজ অ্যাস্টন ভিলার এই প্যাচ থেকে আর উঠতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম। আমার মনে হয় যে টপ 4 ফিনিশ করতে টপ পারবে 4 ফিনিশ করতে পারবে না, এটা ড্যাম শিওর থাকেন, খুবই কারণ কঠিন। চেলসি লিভারপুল তারা বেশ ভালোভাবেই আছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড তো আপনার আছেই ওই রেসে, সুতরাং আমি তো টপ 5 এর আমার মধ্যে খুব মনে হচ্ছে যে ম্যান ইউ ফিনিশ করবে টপ 4 এ, ম্যানুয়াল ফিনিশ করার ভালো চান্স ভালো আছে, পসিবিলিটি আছে, ভালো চান্স আছে। কালকে যে গোলটা খেলেন নিউক্যাসলের প্রশ্নটা নিছিলাম মনে হয়, এখন খুঁজে পাচ্ছি না। পাইছি। সাজিদুর রহমান, তার প্রশ্ন, ম্যানচেস্টার ইউনাইটেড কি টানা 5 উইন কি এই সিজনে পসিবল কোনোভাবে? আমি ওই ফ্যানটার কথা ভাবছি, কালকে তো নিউক্যাসলের 10 জনের টিমের সাথেও হেরে গেল, মানে 5টা উইন এই সিজনে সম্ভব না, খুবই কঠিন ভাই। মানে কিন্তু ধরেন প্রিমিয়ার লিগ কোনো কম্পিটিশন নাই আপনার, এত রিল্যাক্সড সময় তো আপনি পাবেন না সামনের সিজনে, নাই কারাবাও কাপ, নাই এফএ কাপ, নাই চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, শুধুমাত্র প্রিমিয়ার লিগ, মানে কিন্তু তাও মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ম্যানচেস্টার না, আপনি এই ম্যাচটা বাদ দেন না, এই ম্যাচটা বাদ দিলে খুবই আসলে আনফরচুনেট, মানে মাইকেল ক্যারিক তো হচ্ছে সুন্দরভাবে এতদিন চালিয়েছেন, ইউনাইটেডের খেলার মধ্যে মনে হচ্ছিল একটা বদলে যাওয়া একটা ছন্দ আছে। কালকের ম্যাচটা ধরেন মানে সাচ এ ব্যাড ডে, আমি এটাকে সাচ এ ব্যাড ডে হিসেবে ধরবো। আমি এইটা দিয়ে ধরেন মাইকেল ক্যারিককেও জাজ করতে চাই না, মাইকেল ক্যারিককে এতদিন যেভাবে দেখেছি, আমার মনে হয় ইউনাইটেড আবার পরের ম্যাচ থেকেই বা নেক্সট রাউন্ড থেকেই হয়তো আরেকটু তাদের ওই স্বাভাবিক খেলাটা দেখতে পারবো। এই যে ধরেন মানে 10 জনের দল নিয়েও হারাতে পারলো না, এটা নিয়ে অনেক হয়তো ইউনাইটেড ফ্যানদেরকে খোঁটা দিবেন, বাট দিন শেষে এটা ফুটবলে এরকম অনেক সময়ই হয়। লাস্ট গোলটা আসলে উসুলা, মানে কই থেকে এসে এই লোকটা গোল দিয়ে দিলেন, কি দুর্দান্ত গোল, বাপরে বাপ। কালকে প্রিমিয়ার লিগে একটা নাটকীয় রাত গেছে। প্রশ্ন জাভেদ মিয়া, তার প্রশ্ন, নাবিল ভাইয়া, উইল দ্য ফিনালিসিমা বি হেল্ড ইন কাতার অর এনি আদার কান্ট্রি? কাতারে তো এখন আপনার মধ্যপ্রাচ্যে এখন সব ধরনের খেলাধুলাই কবে স্টার্ট হয়, স্পেশালি কাতারে, এটা আসলে বলা যাচ্ছে না। আর ফিনালিসিমার মতো যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেখানে যেহেতু একটা অস্থিরতা চলছে, আমার মনে হয় ফিনালিসিমার তো খুব বেশি দিনেও বাকি নাই, এই মাসেই ফিনালিসিমার ডেট। আমার মনে হয় ফিনালিসিমাটা শেষ পর্যন্ত অন্য কোথাও হয়তো বা শিফট করা হবে। ফিনালিসিমার সব টিকিট নাকি সোল্ড আউট, এটা একটা বড় ধরনের সমস্যা, শিফট করলে ওটা কিভাবে অ্যাডজাস্ট করবে জানি না। তবে আই থিঙ্ক মিডল ইস্টে যদি না হয়, এটা ইউরোপে শিফট করে নিলে বেটার, কারণ ইউরোপে যুদ্ধের ওই টেনশনটা খুব কম এই মুহূর্তে। ওকে, বাংলাদেশ প্রসঙ্গে আসি আবার। হ্যাঁ, বিদ্রোহী কবি, তার প্রশ্ন, ভাই, বাংলাদেশের নারী ফুটবল দলের উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ মন্তব্য করেছেন যে চায়না ফুটবল টিমের দ্বিতীয় সারির টিম নাকি বাংলাদেশের বিপক্ষে নামিয়েছে, এই জন্য বাংলাদেশ নাকি কম গোল খেয়েছে। এর সাথে আপনারা কি একমত? আর বাফুফেতে প্রকৃতপক্ষে উনার কাজ কি? আসলে কি উনার ফুটবল জ্ঞান আছে? উনার ফুটবল জ্ঞান আছে, উনি প্রকৃতপক্ষে বাংলাদেশের নারী উইংয়ের চেয়ারম্যান, অনেক অবদান তারও আছে, কিন্তু আসলে এই অবদানগুলো তার তো কাজ, কিন্তু আসলে এই ধরনের বেফাস মন্তব্য, স্টেটমেন্ট আসলে কি বুঝে তিনি দিয়েছেন এটা বোঝা মুশকিল। পিটার বাটলার যাওয়ার আগেও অন্য আরেকজন বাফুফের কর্মকর্তার মন্তব্য নিয়েও তিনি কথা বলেছেন। এইখানে মাহফুজ আক্তার কিরণের নিয়ে তিনি প্রেস কনফারেন্সেই তো বললেন এটা কোনোভাবেই এটা যুক্তিযুক্ত নয়। পিটার বাটলার তিনিও এই কথা বলেছেন। দেখেন, অনেক সময় আসলে অনেক ধরনের কথাবার্তাই
মেলে না, ঠিক আছে? ধরেন আমাদের কাছেও যেটা মনে হয়েছে যে চায়নার এই টিমটা সেকেন্ড স্ট্রিং টিম না, ঠিক মোটেও আছে? না, মানে মোটেও কোনো ধরনের না। কোনো সুযোগ নাই। হয়তো ওই জায়গায় আপনি এইজড প্লেয়ার দেখেছেন ভাই, তারা তাদের এক্সপেরিয়েন্স প্লেয়ার। এখন আপনি আপনার দলে কি সিনিয়র প্লেয়ারদেরকে আপনি ফেলে দিবেন? ফেলে তো দিবেন না। চায়নার একটু বাজে টাইম যাচ্ছিল, তাদের লাস্ট দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের পারফরমেন্স ভালো হয়নি। এই কোচ হচ্ছে কি ইয়াং এবং এক্সপিরিয়েন্স সবাইকে নিয়ে টিম করেছেন, এবং চায়নার টিমের প্লেয়াররা ভাই ইন্টারন্যাশনাল ক্লাবে খেলে, অর্থাৎ তাদের দেশের বাইরের ক্লাবে খেলে। সুতরাং মাহফুজ আক্তার কিরণের কথাটার সাথে আমি একমত নয়, যে কোনোভাবে আসলে এটা মানতে পারছি না। আর যেটা হচ্ছে যে উনার অবদান আছে, কারণ এই ওমেন্স টিমটা আজকে যেই পর্যায়ে এসেছে সেইটাতে ধরেন এখনের কমিটির যতটুকু অবদান তার থেকে বেশি অবদান আসলে এর আগের কমিটিটারও রয়েছে। এখানে আমার একটু পার্সপেক্টিভ, উনার পার্সোনাল একটা বড় ইনভলভমেন্ট এই ওমেন্স টিমটার সাথে আছে। কিন্তু ধরেন আমার মনে হচ্ছে মানে উইথ অল ডিউ রেসপেক্ট, মানে ওখানে তিনি কিছুটা কৃতিত্ব নিজের দিকে নেয়ার চেষ্টা করেছেন। এই চেষ্টা তো করা দরকার নেই, মানুষ জানে এগুলো না, উচিত নেই। কারণ আপনি ধরেন নারী উইং এর চেয়ারম্যান, এই কাজগুলো আপনার কাজ, আপনার এটা করতেই হবে। দিন শেষে যত সম্ভব পারবেন না মেয়েদের ফ্যাসিলিটিস দিবেন, মেয়েদের খেলা চালু রাখবেন, মেয়েদের ক্যাম্পে কি হবে না হবে এগুলো ডিসাইড করবেন, এগুলো আপনার কাজ। কিন্তু উনি যে বিষয়টা নাক গলিয়েছেন, মানে যেটা তার গলানো উচিত হয় নাই, সেটা হচ্ছে চীনের নাকি সেকেন্ড টিয়ারের টিম। আমার তো মনে হচ্ছে যে চীন ওই দলটা যে নামিয়েছে এই টিমটা, যেমন ধরেন ওয়াংশুয়াং, তো কোনো উইমেন্স ফুটবলারের ধরেন এক দেখায় বসে এমন ভালো পারফরমেন্স একটা ম্যাচে খুব কম দেখেছি আমি। ধরেন ওয়াংশুয়াং যেই ম্যাচটা বাংলাদেশের সঙ্গে তিনি পার করেছেন, ওয়াংশুয়াং টটেনহামে খেলেছেন, পিএসজিতে খেলেছেন, এখন ওই যে উহান জিয়াডং না কি ক্লাবটার নাম মাত্র ভুলে গেলাম, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যারা জিতেছে একেবারে ইনগ্রাল, ওই টিমেরও তিনি সদস্য। মানে আমার তো মনে হয় যে চায়নার কোচ অ্যান্ট মিলিচিচ তিনি ডিসাইড করেছেন যে আমি যদি একটা ইয়াং টিম নামাই বরং তখন আমার এই টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনাটা কমে গেল। অ্যান্ট মিলিচিচকে স্যাক করার জন্য একটা বড় ধরনের ওয়েভ গেছে মাঝখানে, যখন তিনি ইংল্যান্ডের সঙ্গে 8-0 গোলে হেরে এসেছেন। এরপরে অনূর্ধ্ব 17 দলের কোচকে এই কোচিং টিমের সঙ্গে অ্যাড করা হয়েছে, যাতে এই দলটা কোনোভাবে হোক এশিয়ান কাপে ভালো করুক। কারণ কোনোভাবেই চায়না যে এশিয়ান কাপে তাদের যেই ডমিনেশনটা আছে, যে কর্তৃত্বটা আছে সেটা হারাতে। সেই জন্য এত আড়ম্বর স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলো তারা, ভিয়েতনামের সঙ্গে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে এই ফেব্রুয়ারিতে, তাও আবার নিজেদের ক্যাম্প যেখানে হয়েছে শেনজেন শহরে, সেখানে ডেকে নিয়ে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়েছে। এর মানে এইটাই যে এতগুলো ম্যাচ খেলানোর পর অ্যান্ট মিলিচিচ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমি যদি ইয়াং টিম খেলে রিলেটিভলি, তাইলে হচ্ছে আমার ওই ম্যাচের মধ্যে মোড় ঘুরে যেতে পারে। আমি যদি বাংলাদেশের সঙ্গে হোঁচট খাই, উইচ উইল বি এ বিগ ব্লো ফর দ্য চায়না তাহলে দেখবেন যে গ্রুপ স্টেজ থেকে পরে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যায়। তিনি তার এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপরে এই জন্যই ভরসা করেছেন, কারণ ওয়াংশুয়াং, এই জাংরুই 37 বছর বয়স মনে হয় জাংরুই খেলেছিলেন, তো এইসব প্লেয়াররা এই জন্যই স্টার্ট করেছেন যাতে টিমটা থ্রু করতে পারে। একটা প্লেয়ার ছিল লি মিংওয়েন, ওনাদের রাইট ব্যাক, যারা তিনি স্টার্ট করার নাই। উনি এই মুহূর্তে স্কটল্যান্ডের রেঞ্জার্সে খেলছেন, উনি প্রিমিয়ার লিগে ব্রাইটনে ওয়েস্ট হামে খেলেছেন একটা টাইমে। ওই প্লেয়ারকে রাইট ব্যাক পজিশনে খেলানো হয় নাই, কারণ উনি ইনজুর্ড, বিগত অনেকগুলো ম্যাচে তার খেলা হয় নাই। এই জন্য তাহলে চিন্তা করেন অ্যান্ট মিলিচিচ কতখানি জোর দিয়েছেন বাংলাদেশের সঙ্গে এই স্কোয়াডটা সাজাতে। মানে এই মন্তব্যটা কোনোভাবেই আমি একমত নই। নেক্সট প্রশ্ন, আল ফাজার লাইট, তার প্রশ্ন, নাবিল ভাই ও তৌসিফ ভাই, যদি ঋতুর সেই গোলটা হতো, যদি চায়নার প্রথম গোলে মিলি গোলবারের আরেকটু মিডিল বরাবরে থাকতো, যদি ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোলটা না হতো, তাইলে আমার মনে হয় গল্পটা অন্যরকম হলেও হতে পারতো। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম গোল দেওয়ার পর আমার মনে হলো তারা চাপমুক্ত হলো। ট্রু, বাংলাদেশের এই ম্যাচের সাকসেস কি জানেন? বাংলাদেশের এই ম্যাচের সাকসেস হচ্ছে তারা প্রথম 15-20 মিনিট পর্যন্ত চায়নাকে যেই প্রেশারটা দিতে পেরেছে, চায়না কিন্তু তখন চাপে পড়ে গেছিলো। প্রেশার মিনস হচ্ছে ধরেন আপনাকে সবসময় অ্যাটাক করতে হবে এইটা না, মানে আপনি আপনার খেলার স্টাইল অফ প্লে দেখে কিন্তু চায়না তখন প্রেশারে পড়ে গিয়েছিল। ওই যে ওই চাপ দেওয়াটা, এইটা হচ্ছে বাংলাদেশের একটা ক্রেডিট। হ্যাঁ, ওইটা বাংলাদেশের পক্ষে আসলে কাজ করেছে। বাট দেখেন চায়না কোরিয়া এমন একটা টিম, আপনি খুব বেশি সময় তাদের বিপক্ষে আপনি নিজেদের ডিফেন্স আটকে আসলে রাখতে পারবেন না, কোনো না কোনো একটা ফাঁক গোলে আসলে তারা বের হয়ে যাবেই। আপনি ওই যে প্রথম গোলটা দেখেন, প্রথম গোলটার সময় নবীরনের পাশ থেকে আসলে নবীরন হয়তো বা ফুল খেয়াল করেন যে ওয়াংশুয়াং যে তার পাশ থেকে যে চলে আসছেন, একটা রান মেক করে স্পেস বের করে ফেলেছেন। উইমেন্স ফুটবলে এইসব গোল হয় খুবই অহরহ। সো
এটা ধরুন কারোর একক ভুল আপনি ধরতে পারবেন না, পুরো টিম হিসেব করলে যথেষ্ট ভালো বাংলাদেশ খেলেছে, হলেও তো অনেক কিছু হতেই পারতো। ঋতুর ওই গোলটার সময় তো কিছু বলার নেই, দারুণ হতো। ওই অ্যাটেম্পটার সময় যে এমডি সানাউল্লাহ, তার প্রশ্ন, ঋতুর ওই শটটার সময় আপনাদের রিয়াকশন কেমন ছিল? আমি তো মানে আমার হজম করতে খুব কষ্ট হয়েছে এই মোমেন্টটা যে হয়েছে, মানে অনেকক্ষণ পরে আমার মাথায় রেজিস্টার হয়েছে। মানে চায়নার সঙ্গে এশিয়ান কাপে ধরেন এই ধরনের একটা মোমেন্ট, যখন বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে নাই, যখন বাংলাদেশ লিড নিতে পারে ভাই ম্যাচে, বাংলাদেশ 0-0 তখন স্কোর লাইন, তখন যদি ঋতুপর্ণা অন দ্য ব্রেক, পাসটা ছিল মারিয়াম আন্দার, দুর্দান্ত একটা আউটফিল্ড পাস তিনি দিয়েছেন একেবারে। ওই পাসটার পরে ঋতুপর্ণা আগের থেকেই জানতেন যে তিনি শট করবেন। তিনি দেখছেন যে গোলকিপার ওইদিকে অনেকটা এগিয়ে তার গোল লাইন এরিয়া থেকে, তিনি আগের থেকেই চিন্তা করলেন যে আই উইল গো ফর দ্য গোল। শটটা যে নিলেন, আমার মনে হয় যে চীনের গোলকিপারের যদি ধরেন 2-3 ইঞ্চি হাইট কম হইতো, আমার মনে হয় এটা গোল ছিল। চীনের গোলকিপার পিছনে আপনার গেলেন, যে জান বাজি লেখে তিনি হচ্ছে গিয়ে জাস্ট হাত দিয়ে বলটাকে বাইরে পাঠিয়ে দিলেন, এটা কনফার্ম গোল ছিল। ওই মোমেন্টে তখন আপনার হচ্ছে যে আমি কমেন্ট্রিতে তো বলেই ফেললাম, ও মাই গড, মানে বিশ্বাস হচ্ছিল না নিজের চোখে। এবং এরপর আমার মনে আছে হাফ টাইমে ওয়ার্ল্ড ফিডে যখন আমরা এই কমেন্ট্রিটা করছিলাম, ওয়ার্ল্ড ফিডে প্রায় অনেকক্ষণ আপনার বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ঋতুপর্ণার ওই গোলটা দেখানো, প্রত্যেকটা দিকে মানে অবাক হয়ে তাকিয়ে আছিলাম, এইটা কেমনে সম্ভব। টু গুড। প্রশ্ন এনএক্স আরাফ, তার প্রশ্ন, নাবিল ভাই আসসালামু আলাইকুম, আমরা সবাই জানি নারী এশিয়া কাপ খেলতে পারাটা একটা অ্যাচিভমেন্ট, কিন্তু বিশ্বাস করেন যখন ওই জায়গায় আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজলো আমার চোখে পানি চলে আসছিল, গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠেছে ভাই, বলে বোঝানো যাবে না যে কতটা গর্ব হয়েছে। আপনাদের ওই সময় কেমন অনুভূতি হয়েছে? আমার অনুভূতিটা এর আরেকটু আগের থেকে শুরু হয়েছে, যখন আমি প্রি শোটা করছিলাম লিভ দ্য গেম, তখন যখন আমি প্রি শোর লিঙ্কটা দিচ্ছিলাম, ওপেনিং লিঙ্কটা, তখনই আপনার আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল যে ওই জিনিসটা ফিল করছিলাম যে বাংলাদেশ খেলছে এশিয়ান কাপে। ভাই এইটা অন্যরকম একটা আমাদের জন্য একটা আবেগী ব্যাপার। এরপর যখন কমেন্ট্রিতে যখন ওই জাতীয় সঙ্গীতটা হলো, বাংলাদেশকে দেখলাম ওই টানেলটা দিয়ে যখন তারা বের হলো, ওয়াও, ওই টপ শটটা ধরলো, টানেল দিয়ে বের হলো, এটা গর্ব করার মতোই একটা বিষয় আসলে লেগেছে। আমি আসলে এত বড় ম্যাচে কমেন্ট্রি করার যে সুযোগ পেয়েছি, মানে এটা আমি গর্বিত। আর থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড টি স্পোর্টস, নাবিল ভাই, টি স্পোর্টস, মানে এত বড় ম্যাচে আমি ম্যাচ শুরু হওয়ার আগে যতগুলো আমার ফ্রেন্ড গ্রুপ আছে, যারা স্পেশাল মানুষজন আছে, সবাই আমি মেসেজ দিছি যে আজকে বাংলাদেশ উইমেন্স টিমের এত বড় ম্যাচ, সবাই সময় পাইলে এটা দেখো। এটা মানে আমার নিজের কমেন্ট্রির জন্য না, মানে এটা সবাই যেন এটা দেখে, এটার জন্য এটার সঙ্গে মানুষের যেন পরিচয় হয়, সম্পর্কটা সৃষ্টি হয়। আপনি ভালো করছেন, কিন্তু ভালো করছেন। না ভাই। আচ্ছা, আমার কাছে প্রশ্ন একটা ছিল লাস্ট শেষ, রাকিব, তার আগে ওইসব নিয়ে ডিসকাস হয়ে গেছে যদিও। আর্সেনালের চলন্ত বাসের পাশে ম্যান সিটির স্পোর্টস কার গর্তে পড়ে যাওয়াকে কিভাবে দেখছেন? খুবই ভালো চোখে দেখছি ভাই। বাসের সামনে যদি স্পোর্টস কার গর্তে পড়ে যায়, বাস যদি স্পোর্টস কারটার ওপর দিয়ে উঠে যায়, ধরুন গর্ত মানে চলন্ত বাস গিয়ারটা হচ্ছে গিয়ে সামনে দিল, দিয়া আপনার চলন্ত গর্তে পড়া গাড়ির উপরে উঠে গেল। অত্যাচারী শাসকরা যদি গর্তে পড়ে যায় স্পোর্টস কারে চলার সময়, এর সময় যদি সাধারণ মানুষজন বাসে করে গন্তব্যে পৌঁছাইতে পারে, সেটা তো খুবই ভালো জিনিস, খুবই তো পজিটিভ, আমার কাছে তো পজিটিভ। না, মাটিতে পা রাখছে কিন্তু সবাই, ঠিক আছে। শাহাদা রাজা, তার প্রশ্ন, আসসালামু আলাইকুম ভাই, ঈদ তো চলে আসলো, আপনাদের শপিং কি শেষ? আর আমাদের ঈদ সালামে দিবেন না? ওয়ালাইকুম আসসালাম। শপিং চলছে, একটু করে শপিং আসলে চলছে একটু। আর ঈদ সালামে দিবেন না ভাই? যদি দেখা হয় ইনশাল্লাহ ঈদ সালামিটা নিয়ে চেষ্টা করবো তাহলে দিতে, আর দেখা না হলে ভাই কিভাবে ভাই? প্লিজ আমাকে সালামি দিয়েন, আমার থেকে চায়েন না প্লিজ। হ্যাঁ, আমাদের দা ফুটবল শো এর কনিষ্ঠ মেম্বার, ঠিক আছে, যদি দেখতে আমার একটু ঘোরা লাগে, কিন্তু আমি আপনাদের কাছে সালামি চেয়েছেন, আপনারা তাকে দিতে পারবেন। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.